বিচিত্র জীবন মানুষের। মানুষের জীবনের যেমন এক একটা ধাপ থাকে, ঠিক তেমন পড়ালেখার জীবনেরও কিছু ধাপ থাকে। প্রথমে স্কুল, তারপর কলেজ, তারপর ভার্সিটি জীবন। আহ, এ যেন এক উন্মুক্ত জীবন। কোনো ড্রেস কোড নেই, আহামরি বাধা ধরা নিয়ম নেই। কি মজা! এগুলোই এতক্ষণ ভাবছিল দীপা। আজকের সকালটা একদম ভিন্ন। প্রতিদিনের মতোই ফজর নামাজ পড়ে দীপা। বারান্দায় দাঁড়িয়ে ভাবছে, আমার কলেজ জীবন শেষ। আহা কি শান্তি, লা লা লা। আসদিফার ভার্সিটিতে প্রথম ক্লাস। মনে অনেক আনন্দ আর ভয়ও কাজ করছে। ভয় কেন কাজ করছে সেটা রূপাকে জানানো যাবে না। জানালে নেহাত কোনো না কোনো একটা কাণ্ড ঘটিয়ে বসবে সে। রূপার রাগ করলে মুখের উপর ফট করে একটা কথা বলে বসে। আর দীপা, সে তো একদম আলাদা প্রাণী। রাগ হলে মনে মনে কী যে বকা দেয় সেটা ও ছাড়া কেউ জানে না। এমনকি ওর একমাত্র বান্ধবী আঁখিও না। দীপা বারবার ওর ছোট বোন রূপাকে জিজ্ঞেস করছে। রূপা, এই রূপা, বল না আজকে আমি কোন ড্রেসটা পরবো, বল না। রূপা ভ্রু কুঁচকে অদ্ভুত একটা ফেসের স্ট্রাকচার বানিয়ে, উফ দি ভাই, মাঝে মাঝে ভাবি তুই আমার বড় বোন নাকি আমি তোর বোন। বুঝলি, কবে বড় হবি তুই? দীপা পেছন থেকে রূপার গলা জড়িয়ে ধরে আহ্লাদি স্বরে বলে ওঠে। উফ মেরি জান, তুই তো জানিস এসব সাজগোজের ব্যাপারে তোর হেল্প ছাড়া আমার চলেই না। তুই আমাকে লিপস্টিক লাগিয়ে দিস, লাইনার লাগিয়ে দিস, আরো কত কি। তুই তো আমার লক্ষ্মী বনু, শোনা বনু। আচ্ছা দি ভাই, শ্বশুরবাড়ি যেয়ে কি করবি? তখন তোকে কে সাজিয়ে দিবে? তোর গাধা বর? দীপা ভ্রু কুঁচকে চোখ দুটো ছোট ছোট করে রূপার দিকে ঘাড় ঘুরিয়ে কিছুটা ন্যাকা কণ্ঠে বলে ওঠে। এই খবরদার আমার বরকে নিয়ে কিচ্ছু বলবি না, এই বলে রাখলাম আমি। না জানি কত সহজ সরল লোকটা, আর তাকে নিয়ে তুই কিনা কি বলছিস এইসব। বাবা রে বাবা, দেখা নেই সাক্ষাৎ নেই ভালোবাসা উতলে পড়ে, আহা! উফ, আমি যে আমার গাধাটাকে কবে খুঁজে পাবো। রূপা এবার ওর হাতের বিস্কুটটা মুখে ভরে বিস্কিটের গুঁড়ো দু হাত দিয়ে ঝাড়তে ঝাড়তে বলল। সন্দীপ ভাই, তুই এমন একজনকে বিয়ে করবি যার একটা হ্যান্ডসাম ছোট্ট ভাই আছে, বুঝলি? তাহলে আমারও কাজটা সেরে গেল, আর আমি তোর পার্মানেন্ট বিউটিশিয়ান হয়ে গেলাম, কি বলিস? ব্যাপারটা কিন্তু মন্দ হয় না। ভেবে দেখি তোমার জন্য কিছু করা যায় কিনা বৎস। দুবোন একজন আরেকজনের দিকে তাকিয়ে খিলখিল করে হেসে উঠল। আসলে দীপা ও রূপা একজন আরেকজনের জানের জান। কিন্তু একজন দক্ষিণ মেরু তো আরেকজন উত্তর মেরু। দুজনেই চঞ্চল, কিন্তু রূপার চঞ্চলতা সবার জানা। আর দীপা বেচারি ভেতরেই লুকিয়ে রাখে তার চঞ্চলতা। দুমের অমন অট্টহাসি শুনে ওদিক থেকে ওদের মা রেহানা বেগম বলে উঠল। কি হলো তোদের? আর দীপা, তোর না আজকে ভার্সিটির প্রথম দিন, দেরি করছিস কেন? তাড়াতাড়ি আয়, নাস্তা খেয়ে নে। আসছি মা। চল চল তাড়াতাড়ি চল, নয়তো মা আবার বিপি হাই হয়ে যাবে। দীপা ও রূপা খাবার টেবিল সামনে এসে দেখল বাবা রফিক সাহেব চা খাচ্ছেন এবং পত্রিকা পড়ছেন। তিনি একজন সরকারি চাকরিজীবী। তিনি কোনোদিন ঘুষ তো দূরের কথা, এ নিয়ে নামও শুনতে পারেন না। কিছুটা কঠিন প্রকৃতির বললেও চলে। তিনি চশমার উপর দিয়ে আর চোখে দীপার দিকে তাকিয়ে তাকিয়ে অনেকগুলো মোটিভেশনাল স্পেস দিলেন আর বললেন, পড়ালেখা যদি সমাজের আর সমাজের মানুষের কাজেই না আসে, তাহলে সেই পড়ালেখার মূল্যই বা কী। কথাগুলো রূপার কাছে একঘেয়ামি লাগলেও দীপা কিন্তু বাবার প্রত্যেকটা কথাই মনোযোগ দিয়ে শোনে। বোনের কথা মতো আজ সে বেবি পিঙ্ক রঙের সেলোয়ার কামিজ পরেছে। দীপা প্রচণ্ড ঠান্ডা স্বভাবের একটি মেয়ে, অল্পতেই ভীত হয়ে যায় যে কোনো কারণে। তার উপর প্রথম দিন মানে র্যাগিংয়ের বিশাল ঝামেলা। ও আর ওর বান্ধবী আঁকি আজ একসাথে ভার্সিটিতে যাচ্ছে। রাস্তায় ওরা নিজেদের মধ্যে বলা বলি করলো। আঁকি বলল, আজ প্রথম দিন, আল্লাহ জানে আজকে কি হয় আমাদের সাথে। আমার এক বড় আপু ওই ভার্সিটিতে পড়তেন, তাই আমি জানি তাকে প্রথম দিন র্যাগিংয়ের জন্য একটি ছেলেকে, জানিস, কিস করতে হয়েছিল। আরে তোকে তো সেই দিনই বললাম, মনে নেই? ভয়ে দীপার গলা যেন কাঠ কয়লা। আরে এ কথাটাই তো রূপাকে বলেনি সকালে দীপা। রূপা এসব শুনলে সোজা বড় বোনের সাথে এসে সবগুলোর নাক ফাটিয়ে দিত। দেখে নিত কে করে বোনের সাথে র্যাগিং। কিস করার কথা শুনে দীপা আরও ভাবছে, এসব আবার কেমন বেহায়া কাণ্ড। সব যেমন তেমন, কিন্তু কিস, সে আবার কেমন কথা। দীপা শুকনো একটা ঢোক গিলে আঁখির হাতটা খপ করে ধরে বলল, হ্যাঁ রে, উম, ভয় লাগছে রে খুব।
যদি বেশি কিছু হয় আমি কিন্তু কেঁদেই দিব বলে দিলাম। আগে যদি জানতাম তবে রূপুটাকেও সাথে আনতাম, আমাকে ওই বাঁচাতো। হুম, রূপার আবার সাহস আছে বলতে হবে। বলতে বলতে ওরা গিয়ে পৌঁছালো ভার্সিটিতে। ক্যাম্পাসের মেইন গেট দিয়ে ঢুকতেই বিশাল মাঠ, চারপাশে বিশাল বড় বড় আকারের সুন্দরী গাছ, নিম গাছ রয়েছে, বিভিন্ন ঔষধি গাছও। বড় বড় গাছগুলির মাঝখানে রয়েছে ফাঁকা ফাঁকা জায়গা, যে জায়গাগুলোতে বিস্তার করেছে ছোট বড় নানা ধরনের ফুল। আর সম্পূর্ণ ক্যাম্পাসের মাঠ দুব্বা ঘাস দিয়ে ঢাকা, যেখানে ছাত্রছাত্রীরা বসে আড্ডা দেয়, গল্প করে, কখনো গানের আসর বসায়, আবার কখনো গ্রুপ স্টাডি করে। আমার না ক্যাম্পাসটার ভেতরের দিকে তাকালে মনটা জুড়িয়ে যায়। মাঠটা অনেক সুন্দর, কি বলিস আখি? হুম রে। একটু এগিয়ে যেতে ভার্সিটির কিছু সিনিয়র ছেলে মেয়ের খপ্পরে পড়তে হলো ওদের। তাদের মাঝে রায়হানও ছিল। রায়হান তো হেড বলা চলে, কারণ রায়হান দুষ্টুমি করার মধ্যে সবচেয়ে ফার্স্ট। আর হ্যাঁ, এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পেরেছেন, দীপাই আমাদের গল্পের নায়িকা ও রায়হান আমাদের হিরো সাহেব। রায়হান দেখতে যথেষ্ট হ্যান্ডসাম। ক্যাম্পাসের মেয়েগুলো এক প্রকার পাগল ওর জন্য। ওর কাছে এগুলো রেগুলার কাহিনী। ও কিছুটা দুষ্ট প্রকৃতির, বদরাগীও বটে। ভার্সিটির দেয়ালগুলো ও যেন রায়হানকে ভয় পায়। রাজীব চৌধুরীর দু ছেলে, ও এক মেয়ের মধ্যে রায়হান বড়, রেদওয়ান ছোট। রায়হানের 2-3 বছরের ছোট বলা যায়, পিঠে পিঠি ভাই ওরা। তারপর মিলি চৌধুরী সাহেব একজন ডক্টর, হেড স্পেশালিস্ট। ওনার অনেক ইচ্ছে ঢাকা শহরে নিজের একটা প্রাইভেট হসপিটাল খোলা। 2 ছেলে ও মেয়েকে নিয়ে তার 2 চোখে স্বপ্ন অনেক। বাবা মা, ছোট ভাই বোন ও দাদিকে নিয়েই রায়হানের পরিবার। গল্পে ফেরা যাক। এদিকে দূর থেকে 2টি মেয়েকে আসতে দেখে সাজিদ বলল, দেখ দেখ, 2টা মেয়ে আসছে, পেয়েছি বালিকা বখরা। সাজিদের কথা শুনে রায়হানও মেয়ে দুটির দিকে তাকালো। 2টি মেয়ে আসে, একটি মেয়ে আগে আরেকজন পিছে, কিন্তু পিছনের মেয়েটিকে রায়হান খেয়াল করেনি। হাতে সিগারেট আর লাইটার নিয়ে রায়হান বলল, শোন, দেখিস ওদেরকে বেশি পানিশমেন্ট দিস না। আমি ওইখানটায় আছে, ওই সাইডটাতে একটু বেড়ে ফুকে আসে, বুঝলি? ওকে যা। তখনই দীপা আর আখি সাজিদের সামনে দিয়ে যাচ্ছে। সাজিদ সাথে সাথে ওদের থামিয়ে দিয়ে হাতে থাকা কলমটা 2 হাত দিয়ে মোচড়াতে মোচড়াতে বলল, এই 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 এই, তরতর করে কোথায় চলে যাচ্ছ? এদিকে আসো, সামনে দাঁড়াও রমণীরা। দীপা আর আখি আচমকা থেমে গেল। কি হচ্ছে কি হবে কিছুই ওদের জানা নেই। কিছুটা পিছিয়ে আখি বলে উঠল, জি মানে ভাইয়া, আমরা ক্লাসে যাচ্ছি। আজই আমাদের প্রথম ক্লাস। সাজিদ কিছুটা নরম গলায় বলে উঠল, আরে বাবা, তা তো জানে, তাই এত তারা কিসের? আর তাছাড়া তোমাদের দেখেই বোঝা যাচ্ছে তোমরা যে খুকি, হা হা হা। দীপার হাত পা বারবার ঘেমে যাচ্ছে ভয়ে। ও আখির পেছনে লুকানোর ব্যর্থ চেষ্টা করছে। এইবার চোখ পড়ল পিছনে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে। সাজিদ আর চোখে কিছুটা ভঙ্গিমার সুরে দীপার দিকে তাকিয়ে বলে, আর এই যে পিছনে আপনি, পিছনে লুকিয়ে আসেন কেন? সামনে আসুন। এই সব কিছু রায়হানের চোখ এড়ালো না। ওপাশেই কোনো একটা গাছের নিচে দাঁড়িয়ে ও সিগারেট টানছিল, আর এদিকে তাকিয়ে মুচকি হাসছিল। এসব ওর কাছে নতুন কিছু না, সবই পুরনো গল্প। দীপা আখির পেছন থেকে সামনে এগিয়ে বলল, জি ভাইয়া বলুন। ওকে দেখে সবাই অবাক। মেয়েটির চেহারায় মায়া ও স্নিগ্ধতা দিয়ে ভরা। সৃষ্টিকর্তা যেন এক আশ্চর্য মায়ায় আভায় এই মেয়েকে গড়ে দিয়েছেন। অবয়ব সুন্দরী এক কথায়, অদ্বিতীয় ভারী সুন্দর কাটা কাটা চেহারা। রায়হানও দূর থেকে দীপাকে দেখে। ওর হাত থেকে সিগারেট পড়ে গেল। হঠাৎ ওর মুখ দিয়ে উচ্চারণ হয়ে গেল, মাশাল্লাহ। পরক্ষণে সে থতমত খেয়ে গেল। এদিকে সাজিদের মাথায় রাজ্যের যত বাদরামও ঘুরপাক খাচ্ছে। সাজিদ মুখে একটা টেডি হাসি দিয়ে বলে, আজ প্রথম দিন সেহেতু আপনাদের উচিত আমাদেরকে একটু খাতিরদারি করা, তাই না? সঙ্গে সঙ্গে আখি বলে উঠল। সাথে সাথে ওদের সাথে দাঁড়িয়ে থাকা রায়হানের আরেক বান্ধবী আশা আখিকে উদ্দেশ্য করে বলে, এই মেয়ে, এদিকে এসো। আমার মাথাটা একটু টিপে দিয়ে যাও। আমার মাথাটা প্রচুর ব্যথা করছে। আর হ্যাঁ, টিফিন বক্স এনেছে? এর সাথে এনে থাকলে আমার হাতে হস্তান্তর করো এক্ষুনি। আশার ভালো করে জানা আছে যে কিছু কিছু বোকা টাইপ মেয়েগুলো ব্যাগে করে টিফিন নিয়ে আসে, কারণ এর আগেও 2-1 বার এই ঘটনা ঘটেছে।
আঁকি সাথে সাথে দীপার ব্যাগে টিফিন বক্স বের করে আশাকে তড়িঘড়িতে দিয়ে দিল, কারণ ও জানে এই গাধি টিফিন বক্স নিয়ে আসে সাথে করে। দূর থেকে রায়হান এগুলো দেখে হাসছে আর বলল, মেয়েটা কি বাচ্চা? টিফিন বক্সে এনেছে এইখানেও স্কুলের মতন। এদিকে দীপা ভাবছে, আঁকি কী রে বাবা, বলতে না বলতে টিফিন বক্স দিয়ে দিল আর তার মাথা টেপার জন্য চলে গেল। আল্লাহই জানে আমাকে দিয়ে কি করাবে। ওর তো রীতিমতো হাত পা কাঁপছে। এমন সময় সাজিদের ফোনে কল আসে। কিরে বেটা রাহি, কল দিলি যে? রাহি রায়হানেরই শর্ট নাম দিয়েছে ওর বন্ধুরা। পিঙ্ক পিঙ্ক সালোয়ার কামিজ পরা মেয়েটার নাম ডিটেলস নেয়। সাজিদ মজার ছলে বলে উঠল, কেন, মনে ধরছে নাকি দোষ? খুব খেয়াল করেছিস? মেয়েটা খুব শান্ত। আমার মতে এমন রকচটা মানুষের জন্য এমন একটা শান্ত মেয়েই তো দরকার, কি বলিস? যা হুকুম যাহাবো না। এবার সাজিদ দীপাকে আঙুল দিয়ে ইশারা করে কাছে ডেকে বলে, এই যে ম্যাডাম, আপনি সামনে আসুন। আপনার নাম কি জানতে পারি? দীপা মনে মনে ভাবতে লাগলো, বাবা, হঠাৎ ম্যাডাম? নিশ্চয়ই বেটা বন খাটাসের কোনো কুমতলব আছে। তবে যাই হোক, আর যাই করি কিস তো আমি কখনোই করব না, শয়তান একটা। আল্লাহ, আখি তো বেঁচে গেল মাথা টিপে দিয়ে, কিন্তু আমি। রাজ্যের সব ভাবনা ভেবে নিজেকে কিছুটা শান্ত করে দীপা মাথা নিচু করে। জি, দীপা। আমার নাম দীপা রহমান। বাবা রফিক রহমান আর মা রেহনা রহমান। বাবা বিদ্যুৎ অফিসে সরকারি চাকরি করেন, মা গৃহিণী, বোন কলেজে পড়ে। দীপা ভয়ের চোটে এক নিঃশ্বাসে সবগুলো কথা বলে ফেলল। সাজিদ মনে মনে ভাবল, কি ইনোসেন্ট মেয়ে রে বাবা। এমন ইনোসেন্ট মেয়ে ও কলেজে দুইটা দেখেছে কিনা জানা নেই। আমার বন্ধু আমার একটা ভালো মেয়ে পছন্দ করেছে। সাজিদ দীপাকে বলল, তা তোমার বান্ধবী তো আমার বান্ধবীর মাথা টিপে তোমাকে তো কিছু একটা করতে হবে, তাই না? দীপা চোখ গোল গোল করে সাজিদের দিকে তাকিয়ে। আমাকে কি তাহলে আপনার মাথা টিপতে হবে ভাইয়া? সাজিদ দু ঠোঁট টিপে মিসকায় টাইপ হাসি দিয়ে। জি না, ওই যে গাছের নিচে দেখছো না দাঁড়িয়ে আছে, ও আমার বন্ধু। তুমি ওর কাছে গিয়ে ওকে কিস। কিন্তু কথাটা শুনে দীপার চোখ বড় বড় হয়ে যাওয়ার উপক্রম। নিজেকে অনেক কষ্টে ম্যানেজ করে রাখলো সে। না মানে তুমি ওর কাছে গিয়ে ওকে লম্বা একটা সালাম দিবে, আর আমাকে এখন যা যা বললে সব বলবে, আর ভুলো ভাইয়া ডেগো না যেন। দীপা হ্যাঁ বোধক সম্মতি জানিয়ে গুটি গুটি পায়ে রায়হানের দিকে এগোচ্ছে, আর ওর হৃস্পন্দন ধুক ধুক করছে। কি ঝামেলায় ফেসে গেল বেচারি। অন্যদিকে দীপাদের বাসায় দীপার ছোট বোন মায়ের কাছ থেকে 2000 টাকা নেয়ার জন্য কত রকম পটাচ্ছে। মা রেহানা বেগমও বেশ হিসেবে। সেও এত সহজে পটার মহিলা নন, কারণ সংসারের যাবতীয় খরচের হিসাব তাকেই তো রাখতে হয়। ঘরের বাজার সদাই, মেয়েদের পড়াশোনার খরচ, ব্যাংকের ডিপোজিট, আনুষঙ্গিক আরও কত খরচ। মাস শেষে হাতে আর কতই বা থাকে। কিন্তু তার এই মেয়েকে বোঝাবে কে? এবার রূপা কিছুটা বিরক্তি নিয়ে মাকে বলে, উফ মা, দাও না 2000 টাকা। টাকা কি করবি আগে সেই কৈফিয়ত দিয়ে নে। তোর বড় বোন তো লেখাপড়া করে, ওর তো এত টাকা লাগে না। ওহ মেরি মা, তুম নেহি সমঝোগে। কথাটা বলে ও জিহ্বায় কামড় দিয়ে বসলো। আর রেহানা বেগম বলে উঠল, আমার সাথে ইয়ার্কি হচ্ছে? আজ আসুক তোর বাবা, তোকে যদি লাঠি পেটা না করিয়েছি। রূপা মনে মনে ভাবছে, এই রে কাজ সেরেছে। এবার যদি মা সত্যি সত্যি বাবাকে বলে দেয়। রূপা নিজের মাকে শান্ত করার জন্য বলে উঠল, ওহ মেরি মা, এখন আমারও হিটলার সাহেবের নাম নিচ্ছ কেন? ভয় লাগে তো। না জানি কি দেখে আমার এত সুন্দর মাটাকে আমার নানু ভাই হিটলার সাহেবের হাতে তুলে দিয়েছিলেন। কথাটা শুনে রেহানা বেগমের মনে ফুল ফুটতে শুরু করলো, অর্থাৎ তার মন নরম হয়ে গেল। সে যে যৌবনকালে সুন্দরী ছিলেন তা তার চেহারায় ভেসে উঠল আচমকা। এদিকে রূপা ভাবছে, যা বাবা, তীরটা জায়গা মতো লেগেছে। রেহানা বেগম আহ্লাদে স্বরে ফিচেল হেসে বলে উঠল, তা ঠিক বলেছিস, আমি তো সেই সুন্দরী ছিলাম তখনকার সময়। নেহাত সরকারি চাকরি ছিল বলে তোর বাবার, বুঝেছিস? আর তোর নানার কাছে তোর বাবা খুবই পছন্দের একটা পাত্র ছিল। সরকারি চাকরি, ভালো বেতন, শিক্ষিত। তুমি যাই বলো মা, হিটলার সাহেব কিন্তু তোমাকে অনেক ভালোবাসে। বেশি পেকে গেছিস। শোন, আমাকে এত পটিয়ে লাভ নেই। 1000 টাকার 1 টাকাও বেশি পাবি না। এবার রূপা দুঃখ ভরা কান্ত মনে বলে উঠল, ধুর, এত পটালাম, কিছুই হলো না, তাই দাও।
আমার মাদার বাংলাদেশ।